হ্যালো। হ্যালো। গুড মর্নিং। মর্নিং। ভালো আছেন ম্যাম? ভালো আছি। আমি ভালো আছি ইনশাআল্লাহ। প্রতিদিন সকালবেলা এমন খোঁচা খোঁচা দাঁড়িয়ে গেল একটা চেহারা দেখে খুব রাগ হয় না? রাগ হচ্ছে না, খুব অবাক হচ্ছে। সেটাও জানি। সেটাও জানো? হ্যাঁ জানি। কি জানো? আপনি এইভাবে অবাক হন যে ছেলেটার মাথায় বোধ হয় বুদ্ধি শুদ্ধি একটু কম না? যেখানে একটা ফোন কল করে খোঁজ নেওয়া যায় আমার কাজ আছে কি নেই, সেখানে সশরীরে এসে আমি হাজির। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার বক বক শুনতে হয়। ঠিক তাই। কিন্তু কি করবো ম্যাম, সকালবেলা আপনার চেহারা দেখলে গোটা দিনটা যে আমার খুব ভালো যায়, সে কারণে ছুটে আসি প্রতিদিন। এনিওয়ে থ্যাঙ্কস। নাও কাম টু দ্য পয়েন্ট। জি। কাল রাতে নর্থ আমেরিকা থেকে একজন বোর্ডার এসেছেন। গুনে গুনে 4 দিন উনি এখানে থাকবেন। এটা তার বাবা শহর। শহরটা ঘুরে দেখে উনি চলে যাবেন, বাঙালি মেয়ে। তাই এই 4 দিন গাইড হিসেবে তিনি একজন বাঙালিকে চাচ্ছেন। আমি ঠিক যখনই ভাবছিলাম যে তোমাকে ফোন দেবো, ঠিক তখনই তুমি এসে হাজির। একেই বলে টেলিপ্যাথি স্যার। স্যার? স্যার। ওকে, শোনো, এই নাও মিস বিনা চৌধুরীর স্ক্যাজুলটা। জি। কাল ঠিক 9টার সময় জি। তুমি এই লাউঞ্জে চলে আসবে, হ্যাঁ? জি। উনি প্রথম দিন হিসেবে শহীদ মিনারে যেতে চাচ্ছেন। জি। দিস ইজ শহীদ মিনার। সারা বছর অবশ্য এরকম লাল সূর্য কিংবা রঙিন কাপড় দিয়ে সাজানো থাকে না, শুধুমাত্র ফেব্রুয়ারি মার্চ এলেই এভাবে সাজানো হয় শহীদ মিনারকে। এই শহীদ মিনারের হিস্ট্রি নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, মোটামুটি। কেন? আচ্ছা, এই স্মৃতিস্তম্ভের মাথাগুলো কেন এভাবে নুয়ে আছে সেটা কি জানেন? ডু ইউ নো? ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য মাথা নত হয়ে আছে। ও মাই গড, আপনি এত কিছু জেনে শুনে তবে আটলান্টিক সমুদ্রে পার হয়ে এখানে এসেছেন। অ্যামেজিং, ইউ নো এভরিথিং। আমার বাবা এখানেই জন্ম নিয়েছেন, এখানেই বড় হয়েছেন। গোপীবাগ স্কুলে পড়াশোনা করেছেন, তারপরে নটরডেম, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। বাবা আমার মুখে অনেক শুনেছি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে প্রায়। 1 মাস আগে হঠাৎ করে মায়ের সাথে একটা বাজি ধরে বসলাম। ইউ মিন বেট? মা হঠাৎ করে একদিন আমাকে বলল, সারা জীবন কি তুই অন্যের মুখেই ঝাল খেয়ে কাটাবি, নিজের মুখে ঝালের স্বাদটা বুঝবি না? আমি বললাম, তার মানে আমি ঢাকা যেতে পারবো? মা বলল, যাও। তখন আমি আমার মায়ের সামনে একটা শর্ত রাখলাম যে আমি ঢাকা যেতে চাই, তবে একা একা, কারো সাহায্য নিতে চাই না। ঝাল যদি খেতেই হয় নিজের মুখেই খাবো, অন্য অন্য মানুষ তুলে দিবে হাতে সেটা খাবো, এটা ভালো না। মা আমাকে খেপানোর জন্যই বললো যে ঠিক আছে, আমিও দেখে নেব, তবে আমার মনে হয় তুই পারবি না। বাস, জেদ চেপে গেল। 1 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে চলে এলাম এখানে। তার মানে আপনাকে বিভিন্ন লোকেশনে নিয়ে গিয়ে আমাকে কোনো কিছু এক্সপ্লেইন করতে হবে না, নো নিড টু গ্লোরিফাই। তাহলে আপনি গাইড নিলেন কেন? আমি যে সবই জানি তা তো বলিনি। আপনি এই দেশের মানুষ হিসেবে আমার চাইতে অনেক বেশি জানেন। আপনি যে ড্রেসটি পরে আছেন সেই ড্রেসটি নিশ্চয়ই আপনি ওদেশে পরেন না? এদেশে আসবেন বলে স্পেশালি বানিয়েছেন, এম আই রাইট? রাইট। দাঁড়ান, ঝটপট কয়েকটি ছবি তুলে নেন। ছবি তোলার চার্জ অবশ্য বেশি নেব না, ড্রেসটা তো আপনাকে হেভি বানিয়েছে। ধন্যবাদ। টাকা পয়সা নিয়ে কথা না তোলাটাই ভালো। সরি, আই এম সরি, আই মেনশন দিস বিকজ আপনার সঙ্গে আমার যে কন্ট্রাক্ট হয়েছে সেটার সঙ্গে ছবি তোলার ব্যাপারটা ইনক্লুডেড নেই। আর তাছাড়া এর আগে ট্যুরিস্টদের সঙ্গে এই ছবি তোলার পরে অনেক ঝামেলা হয়েছে আমার, আই মিন ওয়ান কাইন্ড অফ মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি, তাই আগে ভাগে ক্লিয়ার করে নেই আর কি। বুঝলাম। এখন টাকা পয়সা নিয়ে এই কথাগুলো লম্বা না করাটাই ভালো, ঠিক না? ওকে, ইট ইজ অ্যাকসেপ্টেড, আই ডোন্ট মাইন্ড। যাই। শিওর।
বলবেন? আপনার কাছে আমার 2টা অনুরোধ। জি বলুন। যতদিন আপনি আমাকে গাইড করবেন এই 2টা কাজ আপনি করতে পারবেন না। কি কি কাজ? প্রথম অনুরোধ হচ্ছে আমরা যেখানে যেখানে যাব খুব বেশি হলে 2-3টা ছবি তুলবেন, এর বেশি ছবি তুলে সময় নষ্ট করবেন না। আর 2 নাম্বার অনুরোধ হচ্ছে আপনি আপনার কথার মধ্যে খুব বেশি ইংরেজি শব্দ মিক্সড করেন, যেটা আমার ভালো লাগে না। আমরা দুজনই বাঙালি, বাংলায় কথা বলাটাই ভালো না? ওকে। এরপরে আমরা কোথায় যাচ্ছি? আপনি কি আমার উপর রাগ করেছেন? কেন? না, অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ বসে আছেন, কোনো রকম কোনো কথা বলছেন না। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা এখন যাব লালবাগের কেল্লা। লালবাগের কেল্লা এটা ঢাকা শহরের অন্যতম সুন্দর জায়গা। আচ্ছা, আপনিও কি এই শহরে পড়াশোনা করেছেন? নিজের সম্পর্কে পরে বলি, বেশি জরুরি হচ্ছে যে টুরিস্ট স্পট সম্পর্কে বলা। এই হচ্ছে লালবাগের কেল্লা। এই কেল্লা 1678 সালে তৈরি করেন যুবরাজ মোহাম্মদ আজম। মোহাম্মদ আজম হচ্ছেন মুঘল বাদশাহ আওরঙ্গজেবের ছেলে। 1857 সালে এই দুর্গে 260 জন সৈন্য রক্তক্ষয়ী এক যুদ্ধে মারা যায়। স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ছিল সেই অসামান্য যুদ্ধ। এই কেল্লার চারপাশ ঘিরে আছে পরবিবির মাজার, লালবাগ মসজিদ, দরবার হল আর নবাব শায়েস্তা খাঁর হামামখানা। সেটাকে এখন জাদুঘর করা হয়েছে। খুব সুন্দর। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? আজকে তো আরো 2-3 জায়গায় যাবার কথা, কারণ আছেন মাত্র 4 দিন আছেন, তাই না? একদিন চলে গেল আর আছে 3 দিন। 3 দিনে তো সব জায়গায় নিয়ে যাওয়া ডিফিকাল্ট। হ্যাঁ, প্ল্যান লিস্ট হিসেবে লেখা আছে আজকে আরো 2-3 জায়গায় যেতে হবে আপনাকে। কি হলো, কথা বলছেন না কেন? চুপ হয়ে গেলেন যে? সরি, আসলে সব গাইডের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, অনেক দিন থেকে বলতে বলতে সেগুলো মুখস্থ বুলি হয়ে ঠোঁটের গোড়ায় লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি ইংরেজিতেই বলে যান, কোনো সমস্যা নেই। Dhaka is the capital and largest city of Bangladesh. Today's Dhaka has a long story of evolution. It was founded during the 10th century. It served as the Mughal capital of Bengal from 1608 to 1704. Before coming under British rule in 1765, it was a trading center for British, French, and Dutch colonialism. In 1905, it was again named the capital of Bengal, and in 1956, it became the capital of East Pakistan. During the Bangladesh War of Independence in 1971, the city suffered a heavy damage. In 1982, the spelling was changed from Dhaka to Dhaka. Dhaka is located in geographic center of the country. It is in the Great Deltaic region of the Ganges and Brahmaputra rivers. The city is within the monsoon climate zone with an annual average temperature of 25 degrees Celsius. এই হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। অসাধারণ। এত কাছ থেকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। এই মোমেন্টের জন্যই এদেশের মানুষরা যুদ্ধ করেছে। আমরা যখন গাইড হিসেবে বিদেশিদের এখানে নিয়ে আসি তখন গড়গড় করে এই কথাগুলো মুখস্থ বলতে থাকি। It locates at Safar, 35 kilometers from Dhaka city. The memorial designed by architect Monir Hussain is dedicated to the sacred memory of the millions of unknown martyrs of the war of liberation. এবার একটু থামবেন দয়া করে। I'm sorry, madam. I beg your apology. আপনি যখন স্মৃতিসৌধ দেখছিলেন তখন ওরকম বক বক করা আমার উচিত হয়নি।
আমার চুপচাপই থাকা উচিত ছিল। কি করব ম্যাডাম, আমাদের প্রফেশনটা এমন যে টিপিক্যালি আমাদের বাচাল করে দেয়, মানে চুপচাপ থাকতেই পারি না, বক বক করতেই হয়। ইটস ওকে। আমি আপনাকে কিছু বলেছি? আসলে অধিকাংশ টুরিস্ট তো এটাই চাই, তাই না না? না, চাক বা না চাক সেটা বড় কথা না, আমাদের বলতে হয়, মানে কথা আমরা বলতেই থাকি আর কি। এই যেমন ধরুন, আপনি যে স্মৃতিসৌধটা দেখলেন সেখানে কটা স্তম্ভ? 7টা স্তম্ভ। 7টা কেন? কম কিংবা বেশি তো হতে পারতো, কেন শুধুই 7টা? আপনি বোধহয় জানেন না, বইতে ব্যাখ্যা আছে। তারপর আমার নিজের মতো করে একটা ব্যাখ্যা কিন্তু আছে, আমি বলি। আমাদের মুক্তিযুদ্ধে মারা গেছেন কজন? কজন বীরশ্রেষ্ঠ? আমাদের মুক্তিযুদ্ধে মারা গেছেন এমন বীরশ্রেষ্ঠ হচ্ছেন 7 জন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, সেই অসামান্য ভাষণ কবে? 7ই মার্চ, মার্চের 7 তারিখে। আমাদের বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। 16 1 + 6 = 7, এখানেও 7। বাঙালির জীবনে কালো রাত কবে? 25শে মার্চ, সেখানেও কিন্তু 7। 2 + 5 = 7। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নেক্সট স্পট? এই হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এক সেকেন্ড, আমি টিকিট নিয়ে এসেছি। হ্যাঁ, প্লিজ। 2টা টিকিট। সরি, নিন। একটা আমার। চলো আসো। থ্যাংক ইউ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার, খুব ভালো লাগছে। এখন আপনি জাদুঘর বিষয়ক লেকচার শুরু করবেন নাকি? আপনি শুনতে চাইলে দিতে পারেন। আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনি শুনতে চাইবেন না, তাই না? আপনি সবই জানেন, জেনে শুনে এখানে এসেছেন নিজ চোখ দিয়ে সবকিছু দেখার জন্য। আমি রাইট? অসুবিধা নেই, আপনার যদি খুব বলতে ইচ্ছে করে আপনি বলতে পারেন। বলবেন? আসুন। দেখুন, একটা দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ হয়েছিল তার কত স্মৃতি। এখানে 1300 স্মৃতিচিহ্ন আছে মাত্র। নতুন প্রজন্মের জন্য এই জাদুঘর কর্তৃপক্ষ 10,000 স্মৃতিচিহ্ন সংগ্রহ করেছে। জায়গার অভাবে সব রাখা সম্ভব হয়নি। ভালো কাজ ভালো উদ্যোগের জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। 1996 সালে মাত্র 8 জন মানুষ মিলে এই জাদুঘর স্থাপন করেছিল। মুক্তিযুদ্ধে কেউ মারা গিয়েছে আপনার? আমার বাবা, হঠাৎ এই প্রশ্ন কেন? বুঝলাম না। আমার মা বলেন, যে মানুষ মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে কোনো কিছু হারিয়েছে তারাই যুদ্ধকে সুন্দরভাবে মনে রাখে। যারা যুদ্ধকে চায়নি তারা মুক্তিযুদ্ধকে ভুলে থাকতে চায়। দেশ স্বাধীন হলো, আমার বাবা মারা গেলেন। ছোট ছোট ভাই বোনকে নিয়ে মা তখন দিশেহারা। কী করবেন, কোথায় যাবেন? আমি তখন 3 মাস বয়স আমার তখন। আপনার বাবা যুদ্ধে গিয়েছিলেন? না, বাবা মুক্তিযুদ্ধে যাননি, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন। বাবা তখন কালেক্টরেট অফিসে চাকরি করতেন, সরকারি চাকরি। কোয়ার্টার তখনও পাননি। আমরা থাকতাম হাটখোলায়, ছোট্ট একটা বাসা, আমরা ভাই বোন, বাবা মা। একদিন রাতে, মে মাসের শেষ দিকে, 3-4 জন মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে এলেন, থাকলেন 2 দিন 3 রাত, তারপর আবার চলে গেল। এই অপরাধে আমাদের বাড়িতে
আর্মি এলো, পাকিস্তানি আর্মি এলো, একটা ট্রাকও এলো সঙ্গে, বাবাকে তুলে নিয়ে চলে গেল। তারপর থেকে বাবা আর বাবা মারা যাবার পর মার কাছে রেখে গিয়েছিলেন এক স্বাধীন দেশ, 4টা সন্তান আর বিশাল এক ঋণের বোঝা। আর বাবা আমাদের জন্য যা রেখে যেতে পারেননি সেটা হলো জমি জমা, টাকা পয়সা কিংবা থাকার জন্য ছোট্ট একটা ঘর। তারপর আমি আমার গ্রেট ফাদারের কাছে দুটো কারণে কৃতজ্ঞ। এক, তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। 2, আমার নামটা তিনি রেখেছিলেন অরূপ। ওই অতটুকু বয়সে এই দুধের শিশুর দিকে তাকিয়ে উনি বুঝেছিলেন যে আমি দেখতে খুব একটা সুন্দর হব না। আপনি গাইডের কাজ করেন কেন? তাহলে কি করব? কেন কাজটাই খারাপ? খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয় গাইডের কাজ করার জন্য আপনি ওভার কোয়ালিফাইড। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? কেমিস্ট্রিতে অনার্স, সাবসিডিয়ারি ইনকমপ্লিটেড। ইনকমপ্লিটেড কেন? পড়াশোনা করতে আপনার ভালো লাগতো না? অনার্স তো 3rd ক্লাস পেলে সাবসিডিয়ারি কমপ্লিট করতে কার ইচ্ছে হয় বলুন? আচ্ছা, আপনি সবসময় ওইটা পড়ে থাকেন কেন? কেন, বাজে দেখাচ্ছে? পুরনো মডেল তো, ওকে। সেই জন্য না, সানগ্লাস পরে মানুষ রোদে। এখন কি রোদ আছে? কান্দ কেনে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে, কান্দ কেনে মন পাগলা রে, কান্দ কেনে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে, কান্দ কেনে মন পাগলা রে, তোমারে যতন কইরা দিলাম মনে ঠাই, তোমারে যতন কইরা দিলাম মনে ঠাই, সে তোমারে দিল ফাঁকি, চলো ফিরা যায় রে, কান্দ কেনে মন পাগলা রে। কত না যতন কইরা সাজাইলা বাগান, কত না যতন কইরা সাজাইলা বাগান,
এই না বাগান বিরান হইল, এই না বাগান বিরান হইল, বিধির কারণ রে। কান্দ কেনে মন পাগলা রে। আরে আপনি কখন এলেন? এই তো, আসলে হোটেলের এসি রুমে কতক্ষণ থাকা যায় বলুন? শীতের দেশে থাকি, বছরের 9 মাসই বন্ধ করে থাকতে হয়। আর দেশে এসেও যদি বন্ধ করে থাকি তাহলে কি চলে? আচ্ছা, উনি হঠাৎ করে চলে গেলেন কেন? কি জানি, ওনার মনে হয়তো কোনো দুঃখ কষ্ট আছে। গান শুনলে কেমন ইমোশনাল হয়ে যান। ও, বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক ভালো গান করেন। তাই? আচ্ছা, আপনি কি গানের রেয়াজ করেন? করি, এখনো করি। বছরের অন্তত একটা সময় তো আমাকে রেয়াজ করতেই হয়। একটা সময় মানে কোন সময়? শীতকালে। যখন গায়ে ঠান্ডা পানি ঢালি তখন তো শীতে কেঁপে কেঁপে উঠে, তো বাথরুমে তখন চিৎকার করে গান গাই, তাতে গলাটাও খুলে আর ঠান্ডাও কম লাগে। আশ্চর্য। আসলেই আশ্চর্য একটা ঘটনা ঘটে যাচ্ছে। জিজ্ঞেস করেন কেমন? কেমন? আমার কাজের ধরনটা তো জানেন, অ্যাজ এ গাইড ট্যুরিস্টদের কোম্পানি দেয়া, কিন্তু আজকাল কাজটাতে আনন্দ পাই না, মানে বোর লাগে আর কি। অ্যাসাইনমেন্ট পর থেকে খালি মনে হয় যে এই দিনগুলো ফুরাচ্ছে না কেন, ফুরাচ্ছে না কেন। দিনগুলো ফুরালে তো টাকা পয়সা পেয়ে যাবো, ব্যাস। এবার হচ্ছে উল্টো। আপনার ক্ষেত্রে খালি মনে হচ্ছে দিনগুলো কেন ফুরিয়ে যাচ্ছে। এইবার আপনার এরকম মনে হওয়ার কারণ? কেন কেন বুঝে উঠতে পারছি না, তবে এটা হতে পারে যে আপনি বাঙালি, আমিও বাঙালি, আপনার সঙ্গে বাংলায় কথা বলছি। টুরিস্টদের সঙ্গে তো ম্যাক্সিমাম তো ইংরেজিতে কথা বলতে হয়, মানে আরাম পাওয়া যায় না আপনার সঙ্গে কথা বলে, মানে বাংলায় গুড নাইট। গুড নাইট। কাল সকাল 8:30টায় দেখা হচ্ছে, ঠিক আছে? নাইট। হ্যালো। মা, শোনো মা, তুমি এত কথা বলো না। সকাল থেকে আমি তোমার উপর প্রচণ্ড পরিমাণের অভিমান করেছিলাম। অবশ্যই কাল সারাটা দিন চলে গেল, তুমি একবারও আমাকে কল দাওনি। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। এখন সব অভিমান আমি জানলা দিয়ে ফেলে দিয়েছি। না, সত্যি মা, তুমি যদি সাহস করে আমাকে একা একা বাংলাদেশে না পাঠাতে, আমি অনেক কিছু মিস করতাম, অনেক কিছু। না না না, আমার একদম খারাপ লাগছে না মা। যে দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, সেই দেশে এসে কি আমার খারাপ লাগতে পারে বলো মা? আমার খুবই ভালো লাগছে মা, খুবই ভালো লাগছে। না, টিকিট একেবারে কনফার্ম করে ফেলেছি, এক্সটেন্ড করবো না আর। হ্যাঁ না না না, ঠান্ডা লাগেনি, ওই লং ডিস্টেন্সের কল তো, তাই হয়তো বা তোমার এরকম মনে হচ্ছে। না মা, আমি অনেক ভালো আছি।
আচ্ছা মা, আমি আমি এখন ফোনটা রাখবো। আরে তোমার ওখানে দিন, কিন্তু আমাদের এখানে তো রাত না, আমার ঘুমাতে হবে না। সো আমার জন্য গুড নাইট। ওকে মা, বাই, টেক কেয়ার। ওকে বাই। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক মতো, খাওয়া দাওয়া ঠিক মতো করছি, রেস্ট নিচ্ছি, ঠিক আছে? ওকে বাই। এই হচ্ছে হাইকোর্ট ভবন। এই হাইকোর্ট ভবন প্রথম তৈরি হয়েছিল সে সময় ব্রিটিশ গভর্নরের থাকার বাড়ি হিসেবে। আর ওপাশে দেখুন, ওটা হচ্ছে কার্জন হল, লর্ড কার্জনের নামে নাম, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি। ওখানে একসময় আমি পড়তাম। তাকে দেখুন, ওটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, শহরের সবচেয়ে বড় পার্ক। এখান থেকে ৭১ ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরাট সমাবেশে বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ভাষণ দেন। আর ডান দিকে ওই যে মাজার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুলের কবর। ৭৬ ২৯ আগস্ট তিনি মারা গেলে ওখানে তাকে সমাহিত করা হয়। পৃথিবীর অন্যতম একটি সেরা স্থাপত্য হচ্ছে এটি। বানিয়েছেন স্থপতি লুই কান, যিনি শেষ বয়সে বড় নিঃসঙ্গ ছিলেন। এটা রায়ের বাজার বধ্যভূমি, তাই না? পাকিস্তানি সৈন্যরা শত শত বাঙালিকে মেরে এইখানে ফেলে রেখে গিয়েছে। আমাকে বলতে হবে না, আমি জানি। এটাই হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ছবিতে অনেকবার দেখেছি, আর যতবার দেখেছি ততবার একটা কথাই আমার মনে হয়েছে, যুদ্ধের মাঠে শত্রু মিত্র যুদ্ধ করে, যুদ্ধে কেউ হেরে যায়, কেউ জেতে। যে জিতে সে শত্রুকে মেরে ফেলে, কিন্তু রাতের অন্ধকারে কেউ যদি চোরের মতো ভালো মানুষদের হত্যা করে, তাদেরকে সারা জীবন ঘৃণা করাটাই হবে আমাদের কাজ। আপনার দেশের মতো আমাদের দেশটা অত সুন্দর না। ঝকঝকে তকতকে পার্ক এখানে পাবেন না। এই যা আছে এখানে মানুষ হাঁটতে আসে, ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, বসে। অনেক ভিড় এই শহরে, বুঝলেন? অনেক মানুষ, ঘিঞ্জি। কোথায় যাবে এরা বলুন? নিজেকে ছোট করে দেখার মধ্যে একটা ফ্যাশন আছে, তাই না? যা বাস্তব সেই ছোটকে বড় করে দেখার মধ্যে তো কোনো মাহাত্ম্য নেই। বাজে তর্ক করবেন না প্লিজ। ঠিক আছে, করবো না, তর্ক করবো না। কিন্তু আপনি এসেছেন তো মোটে ৩-৪ দিনের জন্যে, সেই জন্য সব কিছুই ভালো লাগবে, সব কিছুতে আনন্দ পাবেন। দূরের ঘাস সবসময় সবুজ দেখায়। আপনি কিছু বলতে চান? ছবি তুলবো না? কেন?
না মানে মনে হলো যে কিছু একটা বলবেন আর কি আমাকে, হয়তো কোনো পার্সোনাল প্রশ্ন। হঠাৎ আপনার এরকম মনে হওয়ার কারণ? না মানে ওই যে আর কয় ঘন্টা পরে তো আপনার সঙ্গে আমার বিদায়, তাই নিজ থেকেই কিছু পার্সোনাল প্রশ্ন করতে চাইছিলাম আপনাকে, অনর্থকই, তাই আপনার উপর চাপিয়ে দিচ্ছিলাম আর কি, আপনি কিছু জানতে চান কিনা। আপনার ইনটিউশন পাওয়ার খুবই ভালো। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার আগে বলুন আপনার প্রশ্নগুলো শুনি। আমেরিকায় আপনার কে কে থাকেন? বাবা নেই মনে হয় না? কি করে বুঝলেন? মার কথা 3বার বলেছেন তো, তাই। হ্যাঁ, আমার মা বাবা পিএইচডি করতে আমেরিকায় যান, তারপর শুরু হয় যুদ্ধ। বাবা যুদ্ধে অংশগ্রহণের জন্য দেশে চলে আসে, তারপর এই তো। এবার নিশ্চয়ই মানে আমাদের ফ্যামিলির কথা জানতে চাইবেন না? আপনার ফ্যামিলির কথা তো আমি আগেই শুনেছি। আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছেন, আপনারা 4 ভাই বোন, আপনি সবার ছোট। না না, ওই মানে আমার সম্পর্কে মানে একান্ত পার্সোনাল কোনো। আপনি ম্যারিড? বিয়ে করলে খাওয়াবো কি, কি বলেন? সিঙ্গেল? পছন্দের কেউ নেই? বান্ধবী? তাহলে তখন যে ফোন করে কাকে যেন বললেন যে কালকে আপনি ফ্রি হয়ে যাচ্ছেন, পরশুদিন কনফার্ম দেখা হবে? ও, তাসমিন আপার কথা বলছেন? উনি তো ওই যে আপনি যে হোটেলে থাকেন সেই হোটেলের ম্যানেজার। ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার খুবই পছন্দ করেন। মানে সন্ধ্যাবেলা যখন কাজ থাকে না, আমরা দুজন একসঙ্গে বসে গল্প করি। উনি আবার গান পছন্দ করেন। আমার অবস্থা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বার্ষী কবিতা সেই ছেলেটির মতো। কেমন? লিমিটেড জীবনযাপন, ওই হরিপদ কেরানির মতো। নিত্য আনাগোনা অনেকেরই আছে, কিন্তু ঘরের শেষ পর্যন্ত সঙ্গী হচ্ছে ওই টিকটিকি। আরো কিছুক্ষণ থাকবেন এখানে? না, কিছু কেনাকাটা আছে। আমার একটা ফ্রেন্ডের জন্য। খুব কাছের কেউ? মোটামুটি কাছের। তা আপনি পছন্দ করে কিনুন না, আমার পছন্দ তো ওনার নাও পছন্দ হতে পারে। হবে। উনি আমেরিকায় থাকেন, আপনি পছন্দ করে কিনুন। আপনি প্লিজ পছন্দ করুন, আমি বলছি তো তার পছন্দ হবে। ঠিক আছে, প্লিজ। এটা দেখতে পারেন। সানগ্লাস। কালো সানগ্লাসটা আপনি একটু পরেন তো কেমন লাগে দেখি। পরেন না প্লিজ। আয়না আছে? আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগছে কিন্তু। এটা আপনার পছন্দ হচ্ছে? হ্যাঁ, আপনি দিতে পারেন, এটা খারাপ লাগবে না। আচ্ছা ঠিক আছে। এটা আর সাইড দেখি, ঘড়ি দেখেন তো কোনটা পছন্দ হয়। খোলা আছে, আসুন। আসুন। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছেন? ভালো। কি ব্যাপার, আজকে আপনি এত দেরি করে আসলেন? আমি আপনাকে আরো আগে এক্সপেক্ট করছিলাম। আর কিছুক্ষণ পর আমি চলে যাব।
সেই জন্যই তো দেরি করে আসলাম। বাজার মানুষ, দেখা যাবে যে বক বক করতেই থাকবো, আপনার ফ্লাইট ডিলে হয়ে যাবে। এই কারণে কি আপনি বসছেন না? থ্যাংক ইউ। এখানে আপনার সব ছবি প্রিন্ট করা আছে। আমি 5 সাইজে প্রিন্ট করেছি, আর সিডিটাও আছে। আপনার ইচ্ছে মতো পরে ছবি প্রয়োজন হলে প্রিন্ট করিয়ে নিতে পারবেন। থ্যাঙ্কস। আপনার 4 দিনের সম্মানী আর ছবি তোলার টাকা। কি হলো? শুনুন, কেউ যখন কাউকে কিছু দেয় তাকে ধন্যবাদ দিতে হয়। এটা হচ্ছে সৌজন্যতা বোধ। আই সরি। ইটস ওকে। ও হ্যাঁ, এটার জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে না। এটা নিলে আমি খুশি হব। এটার ভিতরে কি রিস্ট ওয়াচ? একটা রিস্ট ওয়াচ আর একটা সানগ্লাস। আপনার ওই সানগ্লাসটা ফেলে দেবেন, ওটা আপনাকে মানায় না। এই প্যাকেটটা আমি নেব না, কারণ এই মুহূর্তে আমি স্বার্থপর হব। প্রফেশনাল কারণে সারা বছর আমাকে অনেক টুরিস্টের সঙ্গে কাটাতে হয়। কারোর সঙ্গে 7 দিন, কারোর সঙ্গে 10 দিন, কারোর সঙ্গে 2 দিন, কারোর সঙ্গে আরো বেশি কম। কিন্তু আপনার সঙ্গে কাটানো গত 4 দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটি ঘন্টা আপনি এখনো যাননি কেন? আপনার সঙ্গে গাড়িতে যাব। আমি কিন্তু এখন একটু বিরক্ত হচ্ছি। আপনার কাজ তো শেষ, তারপরেও আপনি কেন গাড়িতে উঠবেন আমি বুঝলাম না। আমাকে কি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছেন? সরি টু সে, বাট আমার মনে হয় ড্রাইভার এয়ারপোর্টের রাস্তা চেনে। না, আমি এয়ারপোর্টে যাব না, সত্যি যাব না। আমি নেমে যাব সামনে, মানে যাওয়ার পথে আমার মামার বাসা, আমি ওখানে নেমে যাবো। আমার হাতে আজ কোনো কাজ নেই, তো মামার বাসা যাবো একটু। তো ভাবছি যে আপনার সঙ্গে যাই। মামি খুব অসুস্থ, একটু দেখে আসি মামিকে। গিফটের প্যাকেটটা কি আপনার হ্যান্ডব্যাগে আছে? ওটা আর আপনার নেওয়ার দরকার নেই।
আমরা একসঙ্গে থাকছি, সামনে আমি নেমে যাব, আপনিও চলে যাবেন, আর তো কখনো দেখা হবে না আমাদের, তাই না? এটুকু সময় অন্তত আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, প্লিজ। আমি তো মিথ্যে কোনো অভিনয় করিনি আপনার সঙ্গে, তাই না? আমি শুধু স্মৃতিটুকু বাড়াতে চাচ্ছিলাম না, এই ড্রাইভার সাহেব সামনে গাড়িটা রাখেন, বামে রাখেন, আমি নেমে যাব। আসেন। শুনুন, কাল রাতে আমার মায়ের সাথে আমার কথা হলো। মাকে বললাম যে কোনো একটা কাজ নিয়ে আমি বাংলাদেশে চলে আসব। যে দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, সেই দেশে আমি একেবারে চলে আসতে পারলে আমার চাইতে খুশি আর কেউ হবে না। আচ্ছা, এমন আমার চোখে জল দেখে মানুষ কি ভাববে? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমি, ধ্যাৎ। আসসালামু আলাইকুম, তাসমিন আপা। জি আসসালামু আলাইকুম, জি ভালো আছি, জি। গেস্ট আসছে দুজন, বয়স্ক। না না না, কোনো সমস্যা নেই, বয়স্ক কাপলে আমার কোনো সমস্যা নেই, আমি ট্যাকেল করতে পারবো। হ্যাঁ, আমি এর আগে হ্যান্ডেল করেছি না। কি বলছেন আপনি? আপনার সঙ্গে রেট নিয়ে আমার কথা বলতে হবে? না না, আমাকে প্লিজ রেট নিয়ে কথা বলবেন, আমার অস্বস্তি হয়। আপনার সঙ্গে একদিন ধরে কাজ করছি, মানে আপনাদের সঙ্গে কাজ করছি না একদিন ধরে, আবার বলতে হবে কি দেবেন না দেবেন। আপনি একটা ধরে দেবেন, কোনো অসুবিধা নেই।